আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। সব ওয়েবসাইটে দেব যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে সংস্কার প্রস্তাব নিয়ে, বলছে ডক্টর ইউনূস। সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আফগানিস্তানে আবারও দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র। আল-আকসায় লাইলাতুল কদর 2 লাখ মুসল্লির অংশগ্রহণ। মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির। এবং সর্বশেষ থাকছে জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখলের হুমকি ইসরায়েলের। প্রতিনিয়ত ইসরায়েল হুমকি দিচ্ছে। ইসরায়েল বারবার বলছে জিম্মিদের মুক্তি না দিলে তারা গাজা দখল করবে, কিন্তু গাজা দখল থেকে কি তারা বিরত রয়েছে? জিম্মি মুক্তির বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, মুসলিম বিশ্ব, এমনকি পাকিস্তান সহ চীন সহ রাশিয়া সহ সারা বিশ্ব, বিশেষত আমেরিকা ব্যতীত ইউরোপীয় ইউনিয়নও জিম্মি মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে চুক্তিতে পৌঁছেছিল। কিন্তু সেই চুক্তি কি রক্ষা করেছে ইসরায়েল বা আমেরিকা? মূলত ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই কিন্তু আবারও নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। আর এ কারণে তাদের যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেছে। কারণ এর আগে ফিলিস্তিনের শাসন গোষ্ঠী তারা বারবার বলেছিল যে যদি স্থায়ী যুদ্ধবিরতি হয় তাহলে একসঙ্গেই সব জিম্মিদের মুক্তি দেবে। কিন্তু ইসরায়েল যুদ্ধও চালাবে, আবার জিম্মিদের মুক্তও করবে। এটা কি ইসরায়েল চাইলেই করতে পারবে? যদি পারত তাহলে 15 মাসে কেন তারা জীবিত কোনো জিম্মিকে মুক্ত করতে পারেনি? কেন আলোচনার মাধ্যমে নত শিকার হয়ে যুদ্ধবিরতি প্রস্তাবের মাধ্যমে ধোঁকাবাজি অনেকটা করে তাদের জিম্মিদের মুক্ত করতে হলো? আর এখন অধিকাংশ জিম্মির মুক্তির পর আবারও আক্রমণ শুরু করেছে ইসরায়েল। তাই ফিলিস্তিনি কর্তৃপক্ষ কি এখন আর নতুন করে কোনো হুমকিকে তোয়াক্কা করবে, বা জিম্মিদের কি আসলে আর মুক্তি দিবে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও জিম্মিদের মুক্তি না দিলে গাজায় দখলদার হুমকি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সব ওয়েবসাইটে দেব যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে সংস্কার প্রস্তাব নিয়ে, বলছেন ডক্টর ইউনূস। জার্মানি পত্রিকা দের স্পিগেলের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এটি প্রকাশ করা হয়েছে। এই সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, শেখ হাসিনা দুঃশাসন, সংস্কার প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। এর মধ্যে সংস্কার প্রস্তাবনা নিয়ে দের স্পিগেলের সাংবাদিক লরা হোপলিঙ্গার তাকে জিজ্ঞাসা করলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে, যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের সংস্কার বিষয়ে সম্মত, অসম্মত অথবা পরিবর্তন সহ সম্মত এই 3টি উত্তর দিতে বলা হবে। এর মাধ্যমে দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যেন সাধারণ মানুষ দেখতে পারেন কারা কথা রেখেছে আর কারা রাখেনি। এছাড়া এটি জুলাই সনদ হিসাবেও স্বীকৃতি পাবে বলে জানান ডক্টর ইউনূস। তাকে প্রশ্ন করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল 2009 সালে সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতায় এসেছিল, তবে পরবর্তী সরকার যেন হাসিনা ও আওয়ামী লীগের মতো স্বৈরাচার না হতে পারে, রাষ্ট্রকে অবমূল্যায়ন না করতে, সেজন্য আপনি 15টি সংস্কার কমিশন তৈরি করেছেন। সেগুলো নজর দিচ্ছে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য বিষয়গুলোর উপর। এখনও পর্যন্ত কতগুলো সংস্কার কার্যকর করা হয়েছে? জবাবে প্রধান উপদেষ্টা বলেন, প্রথম প্রস্তাব ইতিমধ্যে এসেছে এবং আমরা এগুলো একটি এক্সেল স্প্রেডশিটে ট্রান্সফার করেছি। আমরা একটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবো এবং তাদের মতামত জানতে চাইব। প্রত্যেকটি প্রস্তাবে 3টি অপশন থাকবে, সম্মত, অসম্মত অথবা সম্মত সঙ্গে পরিবর্তনের অনুরোধ। সবই যেসব
প্রস্তাবে সম্মত হবে সেগুলো আমরা একটি ডকুমেন্টে এক করব। এই ডকুমেন্ট সবাইকে স্বাক্ষর করতে হবে। এটি আমাদের জুলাই সনদ হবে, যেটির নামকরণ করা হয়েছে গণ আন্দোলনের মাসের নামে। তখন তাকে প্রশ্ন করা হয়, এই জুলাই সনদ মানতে রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে কি না? জবাবে ইউনূস বলেন, না, আমরা বিষয়টি রাজনৈতিক দলের প্রতিশ্রুতির মধ্যে রাখব। আমরা তাদের জনসম্মুখে প্রতিশ্রুতি দিতে বাধ্য করছি। আমাদের কি শুধুমাত্র একজন প্রার্থী ও দল বিজয়ী হওয়ার পদ্ধতি থেকে সমানুপাতিক প্রতিনিধিত্বের দিকে যাবে? একজন প্রধানমন্ত্রীর মেয়াদ কি 2 বার সীমাবদ্ধ থাকবে, নাকি তাদের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার সুযোগ রাখা হবে যেমনটা এখন আছে? আমরা উত্তর ওয়েবসাইটে প্রকাশ করব, যেন মানুষ দেখতে পারে কারা কথা রেখেছে এবং কারা সত্যি নতুন বাংলাদেশ চায়। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়, একটি দলের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, যাদের দুর্নীতি ও সহিংসতা করার ইতিহাসও আছে, তারা কি এই জুলাই সনদের কথা রাখবে কি না? জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তারা যেহেতু নির্বাচিত সরকার নয়, তাই এইসব সংস্কার নির্বাচিত সরকারই কার্যকর করতে পারবে। তবে দলগুলো এগুলো কার্যকর না করার সুযোগ খুঁজবে অথবা পরিবর্তনে দেরি করতে পারে। এছাড়া চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে ডক্টর ইউনূস। তাকে সর্বশেষ প্রশ্ন করা হয়, তিনি কি প্রত্যাশা করছেন আগামী কয়েক মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে তার সময় শেষ হয়ে যাবে? জবাবে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই। সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার প্রদেশের একটি অস্ত্রাগারে এই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া প্রদেশে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলা আবায়াদ বন্দর ও লাতাকিয়া শহরের আশেপাশের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে হামলার এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, লাতাকিয়া শহরের উত্তর উপকণ্ঠে অবস্থিত বন্দরের একটি অস্ত্রাগারকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ব্রিটেন ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থা বলছে, হামলায় অস্ত্রাগারে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও এই অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে গত 8ই ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সামরিক বাহিনী বিভিন্ন স্থাপনায় শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বলছে, সিরিয়ার নতুন কর্তৃপক্ষের হাতে অস্ত্র যাওয়া ঠেকাতে হামলা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ার ক্ষমতাসীন নতুন সরকারকে জিহাদি গোষ্ঠী হিসাবে মনে করে ইসরায়েল। গত মঙ্গলবারও সিরিয়ার মধ্য অঞ্চলে সামরিক বাহিনীর 2টি ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই স্থানে একদিন আগেও হামলা চালিয়েছিল ইসরায়েল। মঙ্গলবার দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে ইসরায়েলি বোমা হামলায় অন্তত 6 বেসামরিক নাগরিক নিহত হয়। সিরিয়া থেকে ছোড়া গোলার প্রতিশোধে দেশটিতে পাল্টা হামলা চালানোর দাবি করে ইসরায়েল। আফগানিস্তানে আবারও দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র। ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস তত্ত্বাবধায়ক সরকারের কাছে হস্তান্তর এবং কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। সম্প্রতি কাবুল সরকারি আমেরিকান প্রতিনিধি দলের সাথে এইসব বিষয়ে আলোচনা হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। মুজাহিদ আল আরাবিয়াকে বলেন, আমেরিকায় আফগান দূতাবাস হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। এটি বোঝাপড়ার শুরু মাত্র। কাবুল সফরকারী মার্কিন প্রতিনিধিরা কিছু বিষয়ে আলোচনা করে দেশে ফিরে গেছেন। এখন আমাদের দেখতে হবে তাদের পরবর্তী পদক্ষেপ কী হয়। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের অধ্যায় বন্ধ করেছে। এখন দেশটির সাথে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এই লক্ষ্যে তিনি কাবুল ও ওয়াশিংটনের মধ্যে আস্থা তৈরির উপর গুরুত্ব দেন এবং কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় চালুর আহ্বান জানান। মুজাহিদ বলেন, আমরা চাই কাবুলে মার্কিন দূতাবাস তাদের কার্যক্রম পুনরায় শুরু করুক, যাতে 2 দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয় এবং কূটনৈতিক সহযোগিতা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যা উভয় দেশের স্বার্থ রক্ষা করে। রাজনৈতিক বিশ্লেষক মঈনগুল শামকানাই মনে করেন,
দোহা চুক্তির একটি অংশ বাস্তবায়িত হলেও আফগান আলোচনা এখনও সম্পন্ন হয়নি। এই প্রক্রিয়াটি সম্পন্ন করা জরুরি। যদি তা হয় তাহলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন আমাদের জন্য আরও সহজ হবে। আল আকসায় লাইলাতুল কদর 2 লাখ মুসল্লির অংশগ্রহণ। ফিলিস্তিনের আল আকসা মসজিদে রমজানের ২৬তম রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই নামাজে প্রায় 2 লাখ ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেছেন। আল আকসা মসজিদ পরিচালনাকারী ওয়াকাব বিভাগ জানিয়েছে, রমজান মাসে আল আকসায় সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিতি রেকর্ড হয়েছে। জেরুজালেমে ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও 1,80,000-এর বেশি মুসল্লি তারাবি নামাজে অংশ নেন। লাইলাতুল কদর বা শবে কদর একটি মহিমান্বিত রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল, তবে রাতটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, বরং রমজানের শেষ 10 দিনের যে কোনো একদিন তা হতে পারে। পবিত্র কোরআনে এই রাতকে 1000 রাতের চেয়ে উত্তম বলা হয়েছে। এই রাতের ফজিলত অর্জনের জন্য মুসল্লি আল আকসা মসজিদে অবস্থান করেন এবং বিশেষ ইবাদাতে মগ্ন থাকেন। মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির। ইরান সমর্থিত ইয়ামেন হুতি গোষ্ঠী বৃহস্পতিবার জানিয়েছে তারা ইসরায়েলি বিমানবন্দর ও সামরিক স্থাপনা এবং মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগেই ইসরায়েল জানায় তারা ইয়ামেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা বেন গুরিয়ান বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবং তেল আবিবের দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায় ইয়ামেন থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, যেগুলো ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়। এর ফলে জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। সারি আরও বলেন, বিদ্রোহীরা লোহিত সাগরের শত্রু জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান। হুতি মুখপাত্র জানান, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র 15ই মার্চ হুতির বিরুদ্ধে ব্যাপক আকারের সামরিক অভিযান চালায়, যা মার্কিন সেন্ট্রাল কমান্ডো বৃহৎ পরিসরের অভিযান বলে উল্লেখ করে। পাশাপাশি ওয়াশিংটন হুঁশিয়ারি দেয়, যতক্ষণ না হুতি লোহিত সাগর ও এডেন উপসাগরে গুরুত্বপূর্ণ শিপিং রুটে হামলা বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত তারা শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে থাকবে। এর আগে হুতি গাজার যুদ্ধের কারণে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেয়। তখন থেকেই হুতি প্রায় প্রতিদিনই মার্কিন বিমান হামলার শিকার হওয়ার দাবি করছে। জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখলের হুমকি ইসরায়েলের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দী থাকা বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া হলে গাজা আংশিক দখল করে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাল্টা হুমকি দিয়ে হামাস বলছে, ইসরায়েল হামলা বন্ধ না করলে জিম্মিদের কফিনে করে ফেরত পাঠানো হবে। গাজায় 15 মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলার পর গত 19 জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। ইসরায়েলের ইচ্ছা প্রথম ধাপের এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সব জিম্মিকে ইসরায়েলে ফেরত আনা। তবে হামাসের দাবি, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি দ্বিতীয় ও তৃতীয় ধাপে নিয়ে যেতে হবে। এর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। এমনই দ্বন্দ্বের মধ্যে 18 মার্চ গাজায় আবারও নৃশংসতা শুরু করে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের ভাষ্য, জিম্মিদের ফিরিয়ে আনতে নতুন করে হামলা শুরু করেছে তারা। তবে প্রথম ধাপের যুদ্ধবিরতির সময় 33 জনকে মুক্তি দেওয়ার পর এখনও হামাসের হাতে 58 জন বন্দী রয়েছে। তাদের মধ্যে 34 জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনও পরিস্থিতিতে ইসরায়েলের পার্লামেন্টে বেনিয়ামিন নেতানিয়াহু বলছে, আমাদের জিম্মিদের মুক্তি না দিলে হামাস যত ধরে থাকবে আমরা তত জোরদার চাপ দেব। এর মধ্যে গাজার অঞ্চল দখলসহ অন্যান্য পদক্ষেপ রয়েছে, যেগুলো আমি এখনও বিস্তারিত বলবো না। এর আগে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, গাজার অন্য এলাকাগুলোর পূর্ণ শক্তি নিয়ে অভিযান শুরু করা হবে। পাশাপাশি আরও এলাকা থেকে বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। এরপরেই গাজা নগরী ও আশেপাশের বিভিন্ন এলাকা খালি করার নির্দেশ দেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র হ্যাবিছে আদ্রি। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর বৃহস্পতিবারও গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন উত্তর গাজার জাবালিয়া এলাকায় আব্দুল লতিফ আল কাউনা নামের হামাসের এক মুখপাত্র নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে বলা হয়েছে, লতিফ আল কাউনুয়ের অবস্থান করা তাঁবুতে সরাসরি হামলা চালায় ইসরায়েল।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আগের 24 ঘন্টায় উপত্যকাটিতে অন্তত 25 জন নিহত হয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি হামলায় 855 জনের মৃত্যু হলো। আর 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট নিহত হয়েছে 50,208 জন, আহত 1,13,910 জন। এদিকে গাজা দখলে ইসরায়েলের হুমকি ও হুঁশিয়ারির মধ্যে এক বিবৃতিতে হামাস বলছে, যতবারই ইসরায়েলের শক্তি খাটিয়ে তাদের জিম্মিদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে, শেষ পর্যন্ত তারা কাফিনে করে ফিরে যাবে। তারা জিম্মিদের যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, তবে ইসরায়েলের বোমা হামলার কারণে তা কঠিন হয়ে পড়েছে। গাজায় হামলার মধ্যে ইসরায়েলে চলছে বিক্ষোভ। বুধবার রাতে জেরুজালেমে দেশটির পার্লামেন্টের কাছে জড়ো হন হাজার হাজার মানুষ। বিচারকদের নিয়োগে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে এমন একটি বিলের বিরোধিতা করছে তারা। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি শুরু করে জিম্মিদের মুক্ত করারও দাবি তুলেছে তারা। দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি। ধন্যবাদ।